নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আজকের বিষয় শোলে সিনেমার 50 বছর। শোলে সিনেমা 50 বছরে পা দিল এই 2025 সালে। এই ঘটনাটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এর আগে অনেক চলচ্চিত্রই 50 বছর অতিক্রম করেছে। তাহলে শোলে সিনেমার 50 বছর কি কারণে এতটা ব্যতিক্রমী ঘটনা, প্রথমেই বলে রাখি, শোলে একটি কাল্ট মুভি। এই ছবি মুক্তির পর থেকে যতবার হলে দেখানো হয়েছে ততবারই পেয়েছে অভূতপূর্ব সাফল্য। দায়িত্ব নিয়ে বলতে পারি আর কোনো সিনেমার ক্ষেত্রে এমনটা ঘটেনি। আমার মতে শোলে ভারতীয় সিনেমার ক্ষেত্রে একটি সার্থক ওয়েস্টার্ন সিনেমা, যা সব অর্থে এই ধারাকে অত্যন্ত সফল ও সার্থকভাবে অনুসরণ করেছে। এর ন্যারেটিভ স্ট্রাকচার ও ভিজুয়াল কম্পোনেন্টের মধ্যে ওয়েস্টার্ন মুভির সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য অত্যন্ত স্পষ্ট। তার সঙ্গে যে ব্যাপারটা আজও আমাকে মুগ্ধ করে তা হলো এর নির্মাণ। কতদিন আগে ভারতীয় চলচ্চিত্রে যে আন্তর্জাতিক মানের কাজ হয়েছে তা না দেখলে বিশ্বাস করা কঠিন, কিন্তু হয়েছে যে সে বিষয়ে আমাদের কোনো সন্দেহই নেই। অসাধারণ সিনেমাটোগ্রাফি। কুরোসাওয়া যেমন বলতেন, মুভি মাস্ট মুভ, এখানে সেই কথার প্রতিধ্বনি শুনতে পাই। ছবি দেখতে শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত দর্শক যেন স্থির হয়ে বসে থাকতে পারে না। কি অসম্ভব গতি! আর পরতে পরতে ক্লাইম্যাক্স। আরেক বিখ্যাত চলচ্চিত্রকার সের্গেই আইজেনস্টাইন বলেছিলেন, সিনেমার কাহিনীর মধ্যে যদি কিছু ব্যতিক্রমী ঘটনা না থাকে তাহলে সেই সিনেমার ক্ষেত্রে সাফল্য ধরা দেয় না। শোলে 1975 সালে একটি হিন্দিভাষী অ্যাকশন অ্যাডভেঞ্চার চলচ্চিত্র, যা পরিচালনা করেছিলেন রমেশ সিপ্পি এবং প্রযোজনা করেছিলেন তার বাবা জিপি সিপ্পি। কাহিনী অনুসারে দুই সাধারণ অপরাধী বীরু ও জয়কে এক প্রাক্তন পুলিশ অফিসার নিযুক্ত করেন নিষ্ঠুর ডাকাত গব্বর সিংকে ধরবার জন্য। হেমা মালিনী এবং জয়া ভাদুরী অভিনয় করেছেন বীরু ও জয়ের প্রণয় রূপে। শোলে ভারতের অন্যতম শ্রেষ্ঠ এবং ধ্রুপদী চলচ্চিত্র হিসেবে স্বীকৃত। 2002 সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট প্রকাশিত সর্বকালের শীর্ষ 10টি ভারতীয় চলচ্চিত্র তালিকাতে এটি প্রথম স্থান পায়। 2005 সালে 50তম ফিল্মফেয়ার পুরস্কারে বিচারকগণ এটিকে 50 বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্র বলে অভিহিত করেন। কর্ণাটকের দক্ষিণ রাজ্য রামনগরের পাথরভূমিতে চলচ্চিত্রটির অধিকাংশ শুটিং করা হয়েছে। সময় লেগেছে প্রায় 2.5 বছর। ভারতীয় সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন আদেশে বেশ কয়েকটি ভায়োলেন্ট দৃশ্য কাটছাট করে 198 মিনিট দৈর্ঘ্যের এই ছবিটি মুক্তি পায়। 1990 সালে পরিচালকের আসল আনকাট 2004 মিনিটের সংস্করণ সারা দেশে সুলভ হয়েছে। প্রথম প্রকাশের পর শোলে নেতিবাচক সমালোচনার ও একটু গোড়া ধাঁচের বাণিজ্যিক প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছিল, কিন্তু দর্শকের মুখে মুখে ছড়িয়ে গিয়ে তা বক্স অফিসে সাফল্য অর্জন করে। এটি ভারতের অনেক প্রেক্ষাগৃহে একটানা প্রদর্শনীর নতুন রেকর্ড গড়ে এবং মুম্বাই মিনার্ভা থিয়েটারে তা চলে 5 বছরের বেশি। কোনো কোনো হিসাব মতে শোলে সবচেয়ে বেশি উপার্জনকারী ভারতীয় চলচ্চিত্র, মুদ্রাস্ফীতি ও অন্যান্য কারণে। চলচ্চিত্রের ওয়েস্টার্ন ধরনের অনেক উপাদান ছিল এবং এটি মশলা চলচ্চিত্রের একটি সংজ্ঞাবাচক উদাহরণ। বিখ্যাত ওয়েস্টার্ন সিনেমা ম্যাগনিফিসেন্ট সেভেন ও ওয়ান্স আপন এ টাইম ইন ওয়েস্ট সঙ্গে গল্পের প্রভূত মিল থাকলেও শোলে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি মাইল ফলক। পণ্ডিতগণ চলচ্চিত্রটির বেশ কয়েকটি থিমের কথা উল্লেখ করেছেন, যেমন রক্তারক্তি বা ভায়োলেন্সকে ভালোরূপে দেখানো, সামন্ততান্ত্রিক চিন্তাভাবনার সঙ্গে সাদৃশ্য, সামাজিক ক্রমধারা এবং সংহত জবরদখলের মধ্যে বিতর্ক, বন্ধুত্বের বন্ধন এবং একটি জাতীয় রূপক হিসাবে এর ভূমিকা। রাহুল দেব বর্মনের তৈরি চলচ্চিত্রের মূল সাউন্ডট্র্যাক এবং সংলাপ একত্রে বিক্রির নতুন রেকর্ড করেছে। চলচ্চিত্রের সংলাপগুলো এবং কয়েকটি চরিত্র খুবই জনপ্রিয় হয়। সাংস্কৃতিকভাবে অনেকে অনুকরণ করা হয় এবং তা ভারতের প্রতিদিনকার ভাষার অঙ্গ হয়ে ওঠে। দুই প্রাণের বন্ধু বীরু, যে চরিত্র অভিনয় করেন ধর্মেন্দ্র, ও জয়, যে চরিত্র অভিনয় করেন অমিতাভ বচ্চন, বিভিন্ন সময় লোক ঠকিয়ে চুরি করে বাউন্ডুলে জীবন কাটায়। কোনো বিষয়ে দ্বিমত হলে তারা কয়েন টস করে সিদ্ধান্ত নিয়ে থাকে। তারা বহুবার জেল খেটেছে, কিন্তু জেল পালাতে সিদ্ধহস্ত। এমনকি ইংরেজ জমানার জাদরেল জেলারকে ফাঁসি দিয়ে তারা পালিয়ে আসে। তাদের একমাত্র গ্রেপ্তার করেছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ ঠাকুর বলদেব সিং, যে চরিত্র অভিনয় করেন সঞ্জীব কুমার। তার মনে পড়ে একদল ডাকাতের সঙ্গে অতীতে বলদেব সিং এর পক্ষ হয়ে লড়াই করেছে দুজন চলন্ত ট্রেন থেকে। তিনি ব্যক্তিগতভাবে জানেন এই দুই বদমাস হতে পারে, কিন্তু তারা বাহাদুর। গুলি চালানো, গায়ের জোরে তাদের
সঙ্গে হেঁটে ওঠা ভার। একদিন তাদের ঠাকুর তলব করেন ও জানান যে রামগড়ের নামকরা ডাকাত গব্বর সিংকে ধরার জন্য তাকে সাহায্য করতে হবে। সরকার এ কাজে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে। আর গব্বরকে জীবিত ধরে আনতে পারলে ঠাকুর তাদেরকে আরো 20,000 টাকা দেবার প্রতিশ্রুতি দেন। ঠাকুরের গ্রাম রামগড়ের কাছ থেকে ডাকাত সর্দার গব্বর ও তার সাথীরা অমানসিক অত্যাচার চালায়। গ্রামবাসীদের ফসল ও আনাজপাতি লুট করে। জয় এবং বীরু ঠাকুরের আমন্ত্রণে রামগড় আসে। রাস্তায় টাঙ্গাওয়ালা বাসন্তীর সঙ্গে বীরুর হৃদ্যতা হয়। বীরু বাসন্তীর প্রেম ও সংশ্লিষ্ট হাস্যকৌতুক এই কাহিনীর অন্যতম উপজীব্য বিষয় হয়ে ওঠে। অপরদিকে ঠাকুর বলদেবের বিধবা পুত্রবধূ রাধা, জয় ভাদুরী যে চরিত্র অভিনয় করেন, জয় পছন্দ করে। সমাজের বাধা ও সংস্কারকে পরোয়া না করে ঠাকুর সাহেব নিজেও তাদের বিবাহ প্রস্তাব দিয়ে যান রাধার পিতৃকে। ইতিমধ্যে জয় বীরুর সঙ্গে একাধিকবার গব্বর বাহিনীর সম্মুখ যুদ্ধ হয়। গব্বরের দলবল মারা পড়তে থাকে, ক্ষতিগ্রস্ত হতে থাকে একচ্ছত্র সাম্রাজ্য এই দুই বাহাদুর ছেলের কাছে। হোলির দিন গব্বর বাহিনী গ্রাম আক্রমণ করে। গব্বর প্রায় ধরা পড়তে গিয়েও পালাতে সক্ষম হয়। এই আকস্মিকভাবে জয় ও বীরু জানতে পারে গব্বর অতীতে তাকে বন্দী করার প্রতিশোধ স্বরূপ ঠাকুর সাহেবের দুটি হাতই দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ঠাকুর পরিবারের প্রায় সমস্ত সদস্যকে সে নির্মমভাবে হত্যা করেছে জেল থেকে পালাবার পরে। এই হলো ঠাকুর গব্বর শত্রুতার ইতিহাস। একদিন গব্বরের লোকেরা বাসন্তীকে ধরে নিয়ে গেলে বীরু তাদের পিছু নেয় এবং ডাকাত দলের হাতে বন্দী হয়। ডাকাত সাম্বা যখন বন্দীকে খুন করতে উদ্যত তখনই পাহাড়ের ওপর থেকে নিখুঁত নিশানায় তাকে গুলি করে হত্যা করে জয়। কিন্তু গোলাগুলির পর জয় বীরু বাসন্তী ডাকাতদের খপ্পর থেকে পালাতে সক্ষম হলেও জয় জানায় তিনজনে একটি ঘোড়ায় পালানো যাবে না। সে বাসন্তীকে গ্রামে রেখে কার্তুজ সহ ফিরে আসতে নির্দেশ দেয় বীরুকে। সিদ্ধান্ত নিতে টস করা হয় এবং প্রতিবারের মতো জয় টসে জেতে, কারণ কয়েনের দুটো দিকই হেড, যা জয় একাই জানত। অভিন্ন হৃদয় বন্ধুকে বীরু বাধ্য হয়ে রেখে যায় এবং ডাকাত দলের সঙ্গে গুলি বিনিময় করতে করতে একসময় জয় মারাত্মক আহত হয়। বীরু ফিরে এসে দেখে জয় মৃতপ্রায় এবং নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছে। বীরু একাকী গব্বরের আস্তানায় হানা দিয়ে তাকে মারতে উদ্যত হলে আবির্ভূত হন ঠাকুর। তিনি জানান গব্বরকে তিনি জ্যান্ত চান এবং পায়ের কাঁটাওয়ালা জুতো দিয়ে গব্বরকে আঘাত করেন। গব্বরকে প্রায় খুন করতে উদ্যত এমন সময় পুলিশ এসে ডাকাত সর্দারকে গ্রেপ্তার করে। পুলিশ অফিসার জানান আইন নিজে হাতে তোলা ঠাকুর সাহেবের উচিত নয়, কারণ তিনি একজন সৎ আদর্শ অফিসার ছিলেন, যার উদাহরণ আজও দেওয়া হয়ে থাকে। বন্ধুকে হারিয়ে বীরু ফেরার ট্রেন ধরে রামগড় থেকে ট্রেনে উঠে নাটকীয়ভাবে সে দেখে বাসন্তী সেখানে তার জন্য অপেক্ষা করছে। আমাদের দেশে 1896 সালে রুমেরদের প্রতিনিধি তাদের ছবি দেখাতে আসে। তারা বুঝেছিল ভারতবর্ষ সিনেমার একটা বড় বাজার হতে পারে। সেই থেকে ভারতীয় সিনেমার প্রচার ও প্রসার সম্পূর্ণ বিদেশে একটি মাধ্যমকে আত্মস্থ করে ভারতীয় সিনেমা দুর্বার গতিতে এগিয়ে চলেছে আজ পর্যন্ত। সারা বিশ্বে সব থেকে বেশি সিনেমা তৈরি হয় আমাদের দেশে, কিন্তু এতদিনেও শোলের মতো এরকম অল টাইম হিট সিনেমা খুব কমই হয়েছে। কারণ আছে, কিন্তু তার মধ্যে যেটি অন্যতম প্রধান কারণ বলে আমার মনে হয় যে সেই সময়কার আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার সঙ্গে দর্শক নিজেদেরকে রিলেট করতে পারে। সেখানে বীর ও জয় কোনো কারণে সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু তারা চায় যখন সমাজের মূল স্রোতে ফিরে আসতে চায়, সমাজ তা হতে দেয় না। এই ছবিতে জন ফোর্ডের স্টেজ কোচ ছবির প্রভাব অনেকটাই স্পষ্ট, কিন্তু তা কখনোই অন্ধ অনুকরণের জায়গাতে পৌঁছয়নি। ছবিটার মধ্যে ভারতীয়ত্ব একেবারে স্পষ্ট। এখানেই এই চলচ্চিত্রের জোরের জায়গাটা আছে বলে আমার মনে হয়, এবং সে কারণেই এই ছবি 50 বছর পরেও তো যথেষ্ট জনপ্রিয় বটেই। আরো যত দিন যাবে ততদিন ভারতীয় সিনেমা বা সিনেমা মাধ্যমটি টিকে থাকবে, ততদিন শোলে সিনেমার জনপ্রিয়তা কিন্তু অক্ষুণ্ণ থাকবে বলেই আমার বিশ্বাস। আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে আপনারা এটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওর উপরে কমেন্ট করতে পারেন এবং পরবর্তী কি ধরনের ভিডিও করলে বিষয় নিয়ে আপনাদের ভালো লাগতে পারে সে বিষয়ে মন্তব্য করতে